2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে ১৭৭টা বিধানসভা কেন্দ্রে, সারা রাজ্যের কনটেক্সটে বলছি, ১৭৭টা বিধানসভা কেন্দ্রে যে নাম বাদ গেছে সেটা হলো জয় পরাজয়ের থেকে অনেক বেশি নাম বাদ গেছে। অর্থাৎ জয়ের যে মার্জিন ছিল তার থেকে অনেক বেশি মানুষের নাম বাদ গেছে এসআইআর এ। এরকম সংখ্যা বিধানসভা ক্ষেত্রে ১০৭। বামেরা যদি বড় ধরনের ভোটের থাবা না বসায়, বিরোধী ভোটটা যদি ভাগ না হয় এবং তাপস রায় যদি প্রচারটা শেষ পর্যন্ত নিবিড়ভাবে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে তাপস রায় কিন্তু অ্যাডভান্টেজ থাকবে মানিকতলা। যে ১০০% একটা সেকুলার ধর্মনিরপেক্ষ মানুষ কিভাবে শুধু ভোটের রাজনীতির জন্য মুসলিমদের টুপি পরতে হয়, নমাজ পড়তে হয়, বা দাওয়াতি ইসলামের কথা বলতে হয়, যেগুলো নিয়ে আমরা সমালোচনা করি, সবাই সমালোচনা করে। ববির মতন ভালো ছেলে পশ্চিমবাংলায় খুব কম আছে। এই ববিটাকে শেষ করলো মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রীতিকা। এই মুহূর্তে একেবারে এসআইআর, বঙ্গে এসআইআর একেবারে শেষ পর্যায়ে, 26-এর নির্বাচন দোরগোড়ায়। মাত্র 2 সপ্তাহ হাতে আছে আর বলা চলে। এসআইআরে কিছু নাম বাদ গেছে, কিছু নাম এখনো সংশোধনে রয়েছে। কি বলছে নির্বাচনী আবহাওয়া? এই এসআইআর তো একটি কি ফ্যাক্টর কাজ করছে বলা যেতেই পারে। আমরা এই মুহূর্তে কথা বলবো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় 11টি আসন, 11টি আসনে নির্বাচনে কি প্রভাব পড়বে, এই মুহূর্তে এই পুরো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। কলকাতায় 11টি আসন, কপালে ভাঁজ কি তৃণমূলের পড়বে, না বিজেপির, না সিপিএম? এই প্রশ্ন তো থাকছে রাজনীতিতে এসআইআর এর পরে। আমরা যদি প্রথম থেকে শুরু করি, বালিগঞ্জে কি প্রভাব তার পড়বে? আগে তোমার দর্শকদেরকে বলে রাখি যে এসআইআর এর পরে যে চূড়ান্তভাবে ভোটার তালিকা এসছে, যদিও 13 তারিখে সুপ্রিম কোর্টের কি ব্যবস্থা নেয় বা কি ধরনের অবস্থান নেয় সেটা আমরা দেখব, কিন্তু আপাতত তোমাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে ১৭৭টা বিধানসভা কেন্দ্রে, সারা রাজ্যের কনটেক্সটে বলছি, ১৭৭টা বিধানসভা কেন্দ্রে যে নাম বাদ গেছে সেটা হলো জয় পরাজয়ের থেকে অনেক বেশি নাম বাদ গেছে। অর্থাৎ জয়ের যে মার্জিন ছিল তার থেকে অনেক বেশি মানুষের নাম বাদ গেছে এসআইআর এ। এরকম সংখ্যা বিধানসভা ক্ষেত্রে ১৭৭টি। আর 2021-এর পরে যদি 2024-এর নিরিখে দেখি, তাহলে 2024-এর নিরিখে এসআইআর এর পরে ১৮৫টা বিধানসভা কেন্দ্র পাচ্ছি যেখানে নাম বাদ গেছে জয় পরাজয়ের মার্জিনের থেকে বেশি। অর্থাৎ জয়ের মার্জিনের থেকে বেশি সংখ্যক ভোটার এর নাম বাদ গেছে এমন বিধানসভা কেন্দ্র ১৮৫টা পাচ্ছি, যেটা 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে। আবার তৃণমূলের জন্য একটু স্বস্তির এমন 85টা বিধানসভা কেন্দ্র পাচ্ছি যেগুলো 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এগিয়েছিল, 24-এর বিধানসভাতে তৃণমূল এগিয়েছিল, এবং এসআইআর এর পর্বে, মানে এসআইআর হয়ে যাওয়ার পরেও সেখানে কিন্তু জয়ের মার্জিনের থেকে কম ব্যবধানে ভোটার কমেছে। অর্থাৎ ভোটার এই ডিলিশনের সংখ্যা 85টা বিধানসভা কেন্দ্রে জয়ের মার্জিনের থেকে কম। মানে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে পরপর দুটো নির্বাচনে জয়ী হয়েছিল, যেমন 85টা কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে এগুলো মেইনলি সংখ্যালঘু প্রধান কেন্দ্র, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটারদের নাম খুব বেশি বাদ যায়নি, এমন কেন্দ্র কিন্তু 85টা পাচ্ছি। তৃণমূল দুটো নির্বাচনেই জয়ী হয়েছে, সেখানে জয়ের মার্জিনের থেকে কম সংখ্যক ভোটার নাম বাদ গেছে। এবার তুমি যদি বালিগঞ্জ দিয়ে তুমি শুরু করতে বলছিলে, দেখো সুব্রত মুখার্জি একসময় এই বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হতেন। এই বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখার্জি ৭৫,০০০ ভোটে জয়ী হয়েছিলেন। তারপরে এখানে বাবুল সুপ্রিয়, তার মার্জিন ভীষণভাবে কমে যায়, তোমরা জানো, ৩০,০০০-এর নিচে চলে আসে।
তারপরে লোকসভা নির্বাচনে রিকভারি কিছুটা হয়। লোকসভা নির্বাচনের নিরিখে বালিগঞ্জে কিন্তু তৃণমূল এগিয়ে থাকে 56,000 ভোটে। এইবার তুমি যদি বালিগঞ্জে টোটাল ভোটার মানে ওই যখন ফর্ম ফিল আপ হয়েছিল, মানে খসড়া প্রতিবেদনের সময় বাদ গেছিল, শুনানি পর্বে বাদ গেছিল, আর মানে তোমার লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ভেরিফিকেশন তাতে যে বাদ গেছে, এই সব মিলে 3টে ক্যাটাগরিতে বাদ গেছে বালিগঞ্জে 71,345 জনের নাম। 71,000 ব্যবধান, লাস্ট নির্বাচনে ব্যবধান কত ছিল? 56,000। তার মানে জয়ের মার্জিনের থেকে, লাস্ট নির্বাচন 24-এর জয়ের মার্জিনের থেকে কিন্তু বেশি সংখ্যক ভোটারের নাম বাদ গেছে। কিন্তু তারপরেও আমি বলবো বালিগঞ্জ একটা মুসলিম প্রধান এলাকা, 54% মুসলিম আছে, হিন্দি ভাষাভাষী মুসলিম বেশি, উর্দু ভাষাভাষী মুসলিম বেশি। ফলে এইটা হলো ওয়ান অফ দ্য সেফেস্ট সিট তৃণমূল কংগ্রেসের জন্য, এতটুকু বলা যায়। দ্বিতীয় জোড়াসাঁকো। এইবার তোমাকে জোড়াসাঁকো কনস্টিটুয়েন্সির দিকে যদি তাকাই, তাহলে তুমি লক্ষ্য করবে যে জোড়াসাঁকো কনস্টিটুয়েন্সিতে গত নির্বাচনে অর্থাৎ 2021 নির্বাচনে ওখানে মীনা দেবী পুরোহিত দাঁড়িয়েছিলেন বিজেপি, আর বিবেক গুপ্তা তৃণমূল কংগ্রেসের ছিলেন। তাদের ব্যবধান ছিল 12,743। এবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ব্যবধানটা আরো কমে যায়। ফলে জোড়াসাঁকোতে বলা যায় যে 7,000 মানে 1,500 ভোটের ব্যবধান এসেছিল, মানে 7,401 জন ভোটার কম ভোট দিয়েছেন। 7,000 ভোটের ব্যবধানে তৃণমূল আর বিজেপির তৃণমূল বিজেপির থেকে এগিয়েছিল। কোথায়? জোড়াসাঁকোতে। এই জোড়াসাঁকো মানে কেন্দ্রে যদি ভোটার বাদ দেওয়ার দিক থেকে দেখো, তাহলে অবশ্যই আমি বলবো যে একটা বিরাট সংখ্যক ভোটার বাদ গেছে। 76,524 জন নাম বাদ গেছে। 76,000। কত ব্যবধান লাস্ট নির্বাচনে? 7,000। বিধানসভায় 12,000। তৃণমূল আর বিজেপির ফারাক ছিল। বাদ গেল কত এবার? 76,524। তার মানে এই কেন্দ্রে কিন্তু আমি তোমায় বলছি এবার প্রার্থীও কিন্তু বিজেপি ওখানকার লোকাল কাউন্সিলরকে দিয়েছেন। ফলে লড়াই কিন্তু এবার কিন্তু অ্যাডভান্টেজ বিজেপির জায়গা থেকেই আমি দেখতে পাচ্ছি। জোড়াসাঁকো যদি খুব বড় অঘটন না হয়, তাহলে কিন্তু অল্প মার্জিনে হলেও তৃণমূলকে থেকে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে। শ্যামপুর। দেখো, আরেকটা বিধানসভা কেন্দ্র যেটা খুব মার্জিনাল সিট, শশী পাজা শ্যামপুর থেকে জয়ী হন। যথেষ্ট শক্তিশালী নেত্রী। গতবার এখানে শশী পাজার সাথে সন্দীপন বিশ্বাসের লড়াই হয়েছিল এবং সেখানে 22,520 ভোটে শশী পাজা জয়ী হন। এবং এইটা কিন্তু আমি তোমায় বলছি লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু এখানে ওই 1,000-এর একটু সামথিং ভোট বেশি ছিল। এবার কিন্তু আমি তোমায় বলছি বিরাট সংখ্যক এখানেও কিন্তু শ্যামপুকুরের মানে ভোটার বাদ গেছেন। প্রায় 44,693 জন ভোটার বাদ গেছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বড় সংখ্যক নাম বাদ গেছে। মাত্র 1,500-এর মতন ভোটে লোকসভায় যেখানে লিড ছিল, সেই বিধানসভা কেন্দ্রের 44,000 লোকের নাম বাদ যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবুও আমি বলবো নামটা যেহেতু শশী পাজা 365 দিনই রাজনীতি করে, তাহলে আমি বলবো যে লড়াই হাড্ডাহাড্ডি হলেও শশী পাজার দিকে অ্যাডভান্টেজ আমি রাখবো। কিন্তু এই যে 44,000 নাম বাদ গেছে, এটা শশী পাজাকে কতটুকু প্রভাবিত করবে সেটা কিন্তু বলার সময় এখনো আসেনি। স্যার, ইন্টালিতে কি হতে পারে? দেখো, মানে মুসলিমদের একটা বড় উপস্থিতি এন্টালি বিধানসভা কেন্দ্রে আছে। তুমি জানো জাভেদ খান ওখান স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন শাহ মানে দাঁড়িয়েছেন এবং এটা তৃণমূল কংগ্রেসের একটা গড় বলা যায়। গত নির্বাচনে 58,000-এর উপর 21-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল 58,000-এর উপরে। ফলে এইখানে যে নাম বাদ গেছে তুমি যদি দেখো, তাহলে এন্টারলিতে 58,000-ই নাম বাদ গেছে। 58,176টা নাম বাদ গেছে। তাহলে বুঝতে পারছো যে
2024-এ মার্জিন কত ছিল? তুমি আমায় বলবে লোকসভা নির্বাচনে মার্জিন কত ছিল? 29,309। 29,309 মার্জিন ছিল লোকসভা নির্বাচনের সময়। আর এন্টারলিতে নাম বাদ গেছে কত? 58,176 জনের। ফলে এন্টারলির মতন কেন্দ্রে যদি ভালো মানে প্রচার হয়, লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে এবং এই আসনগুলোতে কিন্তু এবার বিজেপি বাজিমাত করে দিতে পারে। বুঝতে পেরেছো তো? মানে কারণ যে বিপুল সংখ্যক নাম বাদ গেছে এন্টারলিতে, তাতে একটা বড় অংশ মুসলিম নামও আছে। ফলে লড়াই কাছাকাছি নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে বিজেপি এবং বিজেপির তৃণমূলের সাথে। স্যার, এই নির্বাচনে আরো একটি কেন্দ্রবিন্দু মানিকতলা, যেখানে বিজেপি প্রার্থী তাপস রায় এবং অপরদিকে একেবারে শ্রেয়া পান্ডে। কি আশঙ্কা করছেন? আশঙ্কা কেন করব? হ্যাঁ, যা দেখো, সাধন পাণ্ডের পুরনো দুর্গ। সাধন পাণ্ডে কিন্তু গতবারের কল্যাণ চৌবের কাছে যে খুব বড় মার্জিনে জিতেছিলেন তা না, 20,000-এর মতো। আর তুমি যদি লোকসভা নির্বাচনের নিরিখে দেখো, তাহলে লোকসভা নির্বাচনের নিরিখে মানিকতলায় অবশ্যই মার্জিনটা বেড়েছিল, না কমেছিল, মানে অনেকটাই কমেছিল। 3,575 ভোটে তৃণমূল এগিয়েছিল। তাপস রায় পুরনো মানুষ। বিজেপি যদি কলকাতায় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা হাওয়া আছে এবার, এবং মানিকতলাতে 42,603 জনের নাম বাদ গেছে। 42,000, ব্যবধান কতটুকু আছে? 3,575, মানে লোকসভা নির্বাচনের নিরিখে। প্রার্থী ওখানে কে আছে? তাপস রায়। ফলে তাপস রায় কিন্তু অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে, এটা আমি তোমায় বলছি। তাপস রায় যদি শেষ পর্যন্ত প্রচারটাকে খুব ক্লোজ নিয়ে যেতে পারে, আর বামেরা যদি খুব বড় ধরনের বিরোধী ভোট না ভাঙে, এই দুটো কন্ডিশন কিন্তু প্লিজ দর্শকরা মনে রাখবেন, অনেক সময় আমাদের ভুল বোঝেন। বামেরা যদি বড় ধরনের ভোটের থাবা না বসায়, বিরোধী ভোটটা যদি ভাগ না হয়, এবং তাপস রায় যদি প্রচারটা শেষ পর্যন্ত নিবিড়ভাবে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে তাপস রায় কিন্তু অ্যাডভান্টেজ থাকবে মানিকতলা কেন্দ্রে। এসআইআর এর পরে যে 42,603 জনের নাম বাদ গেছে, সেটা 2024-এর লোকসভা নির্বাচনে যেহেতু তৃণমূল খুব মার্জিনাল ভাবে এগিয়েছিল 3,700 মতন ভোটে, ফলে শেষ পর্যন্ত এসআইআর এর ধাক্কায় শ্রেয়া পান্ডের জন্য বিপদ ডেকে আনতে পারে। স্যার, কাশীপুর বেলগাছিয়া। দেখো, এই একটা কনস্টিটুয়েন্সি এক সময় বামেদের দুর্গ ছিল, পরে তৃণমূলের দুর্গে পরিণত হয়। তার কারণ একটা বিরাট সংখ্যক মুসলিম ভোটার আছে, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, এগুলোতে বিরাট সংখ্যক মুসলিম ওয়ার্ড। আবার 6 নম্বর ওয়ার্ডে নন বেঙ্গলিরা আছে বিরাট পরিমাণে। 1 নম্বর ওয়ার্ডেও 99-96 কাশীপুর বস্তিতে মুসলিম এলাকা আছে, কিন্তু 2 নম্বর ওয়ার্ডটা মূলত হিন্দু ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডটা হিন্দু ওয়ার্ড। এখানে কিন্তু গতবার 35,390 ভোটে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ শিবাজী সিংহ রায়কে হারিয়েছিল। কিন্তু তুমি যদি লোকসভা নির্বাচনের নিরিখে দেখো, আশ্চর্যজনকভাবে কাশীপুরে তৃণমূল মাত্র 7,200 মতন ভোটে এগিয়েছিল। 7,200, অর্থাৎ 35,000 ভোট কমেছিল, কমে 7,000 এসেছিল। তার একটা কারণ আমি তোমাকে খোলাখুলি বলছি। সেই নির্বাচনে শান্তনু সেন কিছুটা ইনঅ্যাক্টিভ ছিলেন। শান্তনু সেন 2 নম্বর ওয়ার্ডে যে ব্যবধানে এগিয়ে রাখেন, তারপরে মাঝখানে উনি সাসপেন্ড হলেন। শান্তনু আবার তৃণমূল কংগ্রেসে ফেরত এসছেন, সাসপেনশন উঠে গেছে। উল্টো দিকে প্রার্থী অতীন ঘোষ, এবং অতীন ঘোষের সাথে লড়াইয়ে নেমেছে এবার রিতেশ তিওয়ারি। ভীষণ স্বচ্ছ ভাবমূর্তির ছেলে, খুব চমৎকার ব্যক্তিত্ব, মানুষের সাথে মিশতে পারে। উনি মানে ওইদিকে যেমন শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে সাসপেন্ড করেছিল দল এবং তাকে সাসপেনশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এখানেও কিন্তু আবার রিতেশ তিওয়ারিরও বিরুদ্ধে সাসপেনশন ছিল, পরে তাকে সাসপেনশন সরিয়ে প্রার্থী করা হয়েছে। রিতেশের কাছে সমস্যা আমি তোমাকে খোলাখুলি বলছি, বিজেপির এখানে অনেক অ্যাসপিরিয়েন্ট ছিলেন যারা প্রত্যাশা করছিলেন যে তারা প্রার্থী হবেন। শেষ পর্যন্ত বিজেপির সমস্ত স্তরের সহযোগিতা রিতেশ পায় কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর 6 নম্বর ওয়ার্ডের উপর ভিত্তি করেই রিতেশের জয় পরাজয় নির্ধারণ করবে।
ফলে 6 নম্বর ওয়ার্ড হলো অ্যাকচুয়ালি নির্ধারক। সেটাই দেখার যে 6 নম্বর ওয়ার্ড রিতেশকে কতটুকু সহায়তা করে। চৌরঙ্গি। দেখো, আরেকটা ইম্পর্টেন্ট কেন্দ্র, মানে চৌরঙ্গিতে এবার মানে সন্তোষ পাঠক দাঁড়িয়েছে। ফলে লড়াইটা নয়না বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এবার সত্যি কঠিন, কারণ সন্তোষের একটা জনপ্রিয়তা আছে। সন্তোষ হিন্দি বলয়ের মানুষদের ওখানে প্রচুর আছেন, যদিও মুসলিমের সংখ্যাও বিরাট। ফলে আমি মনে করি গতবার নয়না বন্দ্যোপাধ্যায় 45,000 ভোটে জিতলেও এবার কিন্তু লড়াইটা এতটা সহজ হবে না। লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখো, তা চৌরঙ্গিতে সেই 45,000 ভোট কমে 14,000-এ দাঁড়িয়েছিল। 14,645টা ভোটে তৃণমূল এগিয়েছিল বিজেপির থেকে, মানে অনেকটাই ড্রাস্টিক্যালি 1/3 ভোট প্রায় কমে গেছিল। এবার লড়াইটা মানে সন্তোষ পাঠক আরো ক্লোজ নিয়ে যাবে বলে আমার ধারণা। শেষ পর্যন্ত হয়তো নয়না এগিয়ে থাকতে পারে, কিন্তু সন্তোষ পাঠক কঠিন লড়াই নেবে। কেন বলছি, চৌরঙ্গিতে 84,977 জনের নাম বাদ গেছে। হিন্দু, মুসলিম, অবাঙালি সবারই নাম বাদ গেছে। তার মধ্যে মুসলিম নাম আর অবাঙালিদের নাম বেশি বাদ গেছে। ফলে 84,977 জনের নাম এসআইআর পর্বে বাদ গেছে। তুমি বুঝতে পারছো তো? ফলে সেই জায়গা থেকে তুমি যদি বিচার করো, যদি অঙ্ক বলছে যে অঙ্কে কিন্তু বিজেপি এগিয়ে আছে, কেমিস্ট্রি হলে আলাদা কথা। স্যার, অন্যতম একটি কেন্দ্র বেলেঘাটা, যেখান থেকে প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ এবং তার বিরোধী যিনি আছেন বিজেপির প্রার্থী, তাকে নিয়ে একাধিক দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছিলাম। দেখো, কুণাল ঘোষ একাই প্রার্থী আমি মনে করি, আচ্ছা। ওখানে আর কেউ প্রার্থী নেই। কুণালী প্রথম প্রার্থী, কুণালী শেষ প্রার্থী। কেন? কুণালের কিন্তু মানে প্লেবিসাইড হবে। প্লেবিসাইড মানে গণভোট, হ্যাঁ কুণাল, না কুণালের মধ্যে। ফলে এটা ঠিক মানে কুণালের বেলেঘাটাটা ঠিক মানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিযোগিতা হচ্ছে না। তুমি কুণালের পক্ষে না তুমি কুণালের বিপক্ষে, এটাই এখন দেখা, কুণালের পক্ষে না বিপক্ষে মানুষ ভোট দেয়। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে বেলেঘাটা অত্যন্ত মানে শক্তিশালী একটি বিজেপি তৃণমূলের কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় যে আসনে কুণালকে দিয়েছে, এই আসন সবচেয়ে সেফেস্ট আসন। গতবার 67,140 ভোটে পরশ পাল জিতেছিলেন, বহু বছর ধরেই জিতে আসছিলেন। এখানে যদি এসআইআর এর দিকে তাকাও, তাহলে বেলেঘাটাতে 66,019 জনের নাম বাদ গেছে, মানে মৃত, ডুপ্লিকেটেড নাম, স্থায়ীভাবে চলে যাওয়ার নাম, কিছু মুসলিম নামও বাদ গেছে, হিন্দু নামও কিছু বাদ গেছে। ফলে 66,000-এর নাম বাদ গেছে। কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু কলকাতা শহর আশ্চর্যজনক কিন্তু রেজাল্ট দেখেছে। সর্বত্র ভোট বিরাট করে মানে কমেছে, এতক্ষণ তোমাকে যে আলোচনা করছিলাম। কিন্তু বেলেঘাটাতে কিন্তু ভোট খুব একটা তৃণমূলের কমেনি। 46,000 ভোটে লিড ছিল বেলেঘাটাতে। তার একটা কারণ হলো পরেশ পাল যতদিন তিনি ওখানকার কাউন্সিলর বা ছিলেন, তিনি এমন কিছু লোককে জড়ো করতেন দ্বারা ভোট মানে ভোটের দিন কার্যত সন্ত্রাস, ভোটের দিন লুটপাট, মানে বেলেঘাটাতে সকাল থেকেই শুরু হতো, মানুষ গিয়ে ভোট দিতে পারতো না। বেলেঘাটাতে এই যে রাজু ঠাজু কি কি নাম, আমি এগুলো সব চিনি না, এদের সকাল থেকে আমরা শুনতাম। মানে আমরা যখন স্টুডিওতে যাই, প্রথম বোম পড়েছে কোথায়? বেলেঘাটায়। বুথ দখল হয়েছে কোথায়? বেলেঘাটায়। মারপিট হয়েছে কোথায়? বেলেঘাটায়। সাধারণ মানুষের কে কলাপসেবল গেট তালা লাগিয়েছে কোথায়? বেলেঘাটায়। ফলে ওই রকম একটা জায়গায় মানে কেন্দ্র, বুঝতেই পারছো, শাসক দলের দাপদাপানি অনেক বেশি, আর সেখানে বিজেপি কার্যত কোনো প্রার্থী নেই। ফলে বা অন্য দলের কোনো সেই অর্থে প্রার্থী নেই। ফলে বেলেঘাটাতে কিন্তু আমি তোমাকে আবারও বলছি যে মানে কুণাল ঘোষের পক্ষে এবং বিপক্ষে একটা প্লেবিসাইড হচ্ছে। ফলাফলের দিনই বুঝতে পারবো এই প্লেবিসাইডের রেজাল্ট কি। কলকাতা পোর্ট, যেটা এখন খবরে একেবারে শিরোনামে রয়েছে বলা যেতে পারে। তৃণমূলের আরেকটা সেফেস্ট এলাকা, ফিরহাদ হাকিম বা ববি হাকিম বছরকে বছর জিতছেন, এবং মানে সেকুলার ববি ধর্মভিত্তিক ববিতে পরিণত হলো আমার চোখের সামনে এই
কলকাতা পোর্টে। টুপিহীন ববির থেকে টুপি নেওয়া ববি, নমাজহীন ববির থেকে নমাজ পড়া ববি, আহ, আহ, দাওয়াতি ইসলামহীন ববির থেকে দাওয়াতি ইসলাম দেওয়া ববি, এই ট্রান্সফরমেশনটা বিশ্বাস করো, আমি যেন আমি 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 যখন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে এই ট্রান্সফরমেশনটা দেখি, যে 100% একটা সেকুলার ধর্মনিরপেক্ষ মানুষ কিভাবে শুধু ভোটের রাজনীতির জন্য মুসলিমদের টুপি পরতে হয়, নমাজ পড়তে হয়, বা দাওয়াতি ইসলামের কথা বলতে হয়, যেগুলো নিয়ে আমরা সমালোচনা করি, সবাই সমালোচনা করে। ববির মতন ভালো ছেলে পশ্চিমবাংলায় খুব কম আছে। কি এই ববিটাকে শেষ করলো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভোটের রাজনীতির জন্য। ববি হয়তো অনেক পদ পেয়েছে, ববি হয়তো মন্ত্রী হয়েছে, লাল গাড়ি পেয়েছে, মেয়র হয়েছে, মানুষ ববি হাকিমের পরাজয় ঘটেছে। বিরাট মনের মানুষ ছিল, বিরোধী রাজনৈতিক দলের লোকরাও তাকে ঈশ্বরের সাথে তুলনা করত। এত মানে পাড়ায় সাধারণ মানুষের কাছে গিয়ে, আর সেই ববি স্যান্ডো গেঞ্জি নিয়ে টাকা নিচ্ছে, এ ছবি আমরা বিশ্বাস করো দেখে খারাপ লেগেছে। আমি কিন্তু অন্তর থেকে একটুকু আমি ওকে হিট করবার জন্য কথাগুলো বলছি না। দেখো, ববি হাকিমের যে কেন্দ্র, এটা কিন্তু তৃণমূলের গড়। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে ৬৮,৫৫৪ ভোটে ২০২১ সালে জয়ী হয়েছিল ববি হাকিম। এবং আমরা যদি লোকসভা নির্বাচনে দেখি, সেখানেও কিন্তু বড় ব্যবধানে ববির কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল। ৪২,০০০ উপরে মার্জিন ছিল, ৪২,৮৯৩ ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এখানে ৭৭,০০০ মানে ১২৫ জনের নাম বাদ গেছে, ৭৭,০০০। কিন্তু তারপরেও আমি ভালো করে খুঁটিয়ে দেখেছি, মেইনলি মৃত, স্থানান্তরিত এই ভোটারদের নাম বাদ গেছে। ফলে এসআইআর এ ববি হাকিম হেরে যাবেন এমন কোনো সম্ভাবনা নেই। রাকেশ সিংকে ওখানে প্রার্থী করেছে। হিন্দু ভোটের পোলারাইজেশন হতে পারে। গতবার হিন্দু ভোট ওখানে ৩৬%, মানে ২৪% পেয়েছিল বিজেপি, সেই পার্সেন্টেজটা বাড়তে পারে। কিন্তু আমার মনে হয় না যে সামান্যতম কোনো থ্রেট ববি হাকিমের রয়েছে। স্যার রাসবিহারী আরেকটা বিধানসভা কেন্দ্র যেখানে হিন্দু ভোটারের প্রাধান্য রয়েছে। আহ, গতবার দেবাশিস কুমারকে প্রার্থী দেন, না হলে উনি বিজেপিতে হয়তো চলেও যেতেন। সুব্রত সাহা ওখানে এক্স আর্মি ম্যান দাঁড়িয়েছিলেন, তোমার মনে থাকতে পারে, মিলিটারি ম্যান। সুব্রত সাহা যাকে দাঁড় করানো হয়েছিল, তিনি শেষ পর্যন্ত ২১,৪১৪ ভোটে হেরেছিলেন। দেখো, কেন্দ্রটা কিন্তু বিজেপির জন্য খুব আদর্শ কেন্দ্র, কিন্তু প্রার্থী স্বপন দাশগুপ্ত কি মানে সারা বছর রাজনীতি ওখানে করে? ফলে আমি তোমাকে বলছি যে একমাত্র বড় হাওয়া না থাকলে, মানে প্রার্থী স্বপন দাশগুপ্তকে দৈনন্দিন জীবনে কি গুরুত্ব আছে তুমি আমায় বলো তো? একটা যদি আপদ বিপদ হয়, তাহলে দেবাশিস কুমার যেভাবে ছুটে যাবে, সত্যি কি ওই স্বপন দাশগুপ্ত বয়স্ক লোক, সে পারবে? আমি তার প্রতি সম্মান জানিয়েই বলছি। আর আপনি স্বপন দাশগুপ্ত, আপনি তো ২৪ ঘন্টা রাজনীতি করেনও না, আপনি মানুষের সুখ দুঃখে থাকবেনও না। আপনি খুব বেশি হলে ভালো মানে বিধায়ক হবেন, মানে বিধানসভায় ভালো বক্তৃতা করবেন, বা যদি ক্ষমতায় আসেন মন্ত্রী হবেন। কিন্তু দেবাশিস কুমার মানে ২৪ ঘন্টা রাজনীতির সাথে যুক্ত। দেখো, এই লোকগুলো না ভীষণ ভালো লোক অ্যাকচুয়ালি, আমি তোমায় বলছি। এই লোকগুলো সবার সাথে মিশতে পারে, সবার সাথে চলতে পারে, মানুষের সুখ দুঃখে থাকতে পারে। এই লোকগুলো তৃণমূল কংগ্রেস করে তাই এখন খারাপ বলতে হবে, এটা আমি পারবো না। এই লোকগুলোকে আমি বহু বছর ধরে চিনি। এই লোকগুলোকে মানে শেষ পর্যন্ত তৃণমূলের মানে বিরুদ্ধে হাওয়া থাকলে আছে, কিন্তু তারপরেও না মানুষ দুবার ভাববে যে আমার দৈনন্দিন জীবনের সাথে যুক্ত এই লোকগুলো, এগুলোকে কি করে বাদ দিই। ফলে বিজেপি যদি খুব ভালো সুইং, বিরাট কোনো সুইং থাকে, যে না আমরা আর সত্যি তৃণমূলটাকেই কোনো মতে চাই না, তাহলেই একমাত্র এই কেন্দ্রের জয় পরাজয়ের ব্যাপার আছে। যদিও এসআইআর এর যদি কনটেক্সটে তুমি দেখো, তাহলে রাসবিহারীতে ৪৭,৫২৫ জনের নাম মানে বাদ হয়েছে। এর মধ্যে মৃত ভোটার আছে, স্থানান্তরিত ভোটার আছে, ২ বা ততোধিক নামের ভোটার আছে, আবার মানে ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল তাদের, নট এলিজিবল হয়েছে তারা। লোকসভা নির্বাচনে ৮,০০০-এর মতন ব্যবধান ছিল, টিএমসি গিয়েছিল ৮,০০০
297টা ভোটে গিয়েছিল। যদি বড় কোনো মানে রাজ্যে যদি বড় পরিবর্তনের হাওয়া আসে তাহলেই একমাত্র মানে দেবাশিস কুমার হারবেন। আর যদি বড় পরিবর্তনের হাওয়া না আসে তাহলে মানে প্রতিদিন যাকে পায় মানুষ আমার মনে হয় না তার থেকে সরে গিয়ে স্বপন দাশগুপ্তের প্রতি বিরাট আস্থা দেখাবে। স্যার একেবারে শেষ এবং 26-এর নির্বাচনে পাখির চোখ বলা যেতে পারে যে কেন্দ্র ভবানীপুর, একেবারে তৃণমূল সুপ্রিমো নাকি বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? এবারের নির্বাচনে সবচেয়ে হাই ভোল্টেজ যদি কোনো কেন্দ্রে থাকে তাহলে সেটা ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে। তারপর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় যে তার যে রাজনৈতিক কেরিয়ার সেটার সবচেয়ে অন্ধকার জায়গা যদি বলা যায় নন্দীগ্রামের পরাজয়। তার আগে একবার সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন। এবার কিন্তু আরেকবার আমরা দেখতে পাচ্ছি। একটু আমি ভুল বললাম। দেখো এই 2026-এর বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাই ভোল্টেজ যদি কেন্দ্র হয়ে থাকে তাহলে ভবানীপুর। সারা ভারতবর্ষের চোখ কিন্তু ভবানীপুরে শুভেন্দু যেতে না মমতা বন্দ্যোপাধ্যায় যেতে। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত হতে হয়েছিল 1956 ভোটের, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে লজ্জাজনক পরাজয় ছিল। তার আগে একবার তিনি দক্ষিণ যাদবপুরে কিন্তু হেরে গিয়েছিলেন। এর বাইরে যদি আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জীবনে সাংসদ বা বিধায়ক হিসাবে শুধুই জয় আর জয় উনি দেখেছেন। এমনকি 2004 সালে একা তিনি দলের তরফ থেকে দক্ষিণ কলকাতায় জিতেছিলেন। ভবানীপুর কেন্দ্র যে ওয়ার্ডগুলো নিয়ে তৈরি 63 নম্বর, 70 নম্বর, 71 নম্বর, 72 নম্বর, 73 নম্বর, 74 নম্বর, 77 নম্বর এবং 82 নম্বর, এই 8টা ওয়ার্ড নিয়ে তৈরি। এই 8টা ওয়ার্ডেই কাউন্সিলর কিন্তু তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই 8টা ওয়ার্ডের মধ্যে 77 নম্বর ওয়ার্ডে মুসলিম কমিউনিটি পুরোটাই বলা যায়, এবং এই 77 নম্বর যে ওয়ার্ড এর পাশাপাশি 73 নম্বর ওয়ার্ডেও কিছু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। সব মিলে এই 24% মতন সংখ্যালঘু মুসলিম মানুষ আছেন। এই নির্বাচনের আগে যে ভবানীপুরে 2021-এ যখন ভোট হয়েছিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি, শোভনদেব বাবু দাঁড়িয়েছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জয়ী হয়েছিলেন রুদ্রনীলকে হারিয়ে 28,719 ভোটে। 28,719 ভোটে। যখন এই ভবানীপুরে যখন আমরা লোকসভা নির্বাচন দেখি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 6টা ওয়ার্ডে পিছিয়ে ছিলেন এবং 8,297 ভোটে কেবলমাত্র তৃণমূল এগিয়ে ছিল, সেটাও ওই 77 নম্বর ওয়ার্ডে মুসলিম ভোটের সমর্থনে। এবার এসআইআর এ ভবানীপুরে কিন্তু যথেষ্ট নাম বাদ গেছে। 48,680 জনের নাম বাদ গেছে। 48,680 জনের নাম বাদ গেছে। কিন্তু এই বাদটা শুধু মুসলমানদের গেছে এমন ভাবার কারণ নেই। হিন্দু, গুজরাটি, অবাঙালি ভোটার সবার, এর মধ্যে মৃত ভোটারও প্রচুর আছে, স্থানান্তরী ভোটারও কম আছে অনেক। কিন্তু এই ভোট ব্যাংকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন ব্যবহার করত। পরিষ্কার ভবানীপুরে কিন্তু ভোট ঠিক মতন হতো না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন ক্ষেত্র হতে পারে, কিন্তু আমি তোমাকে উইথ অথরিটি বলছি ভবানীপুরে কিন্তু যথেচ্ছভাবে ভোট হতো। মানে মোদ্দা কথা হলো ফলস ভোট, রিগিং ভোট, সব ধরনের ভোট হয়। যদি ভবানীপুরে যদি রিগিং না হয়, ফলস ভোট না হয়, লড়াই কিন্তু আমি তোমার পিছিয়ে হাড্ডাহাড্ডি হবে, একেবারে খুব ক্লোজ হবে। কিন্তু হিন্দু ভোটারদের একটা ম্যাক্সিমাম, যতই ঘরের মেয়ে পাড়ার মেয়ে বিজ্ঞাপন বা পোস্টার ব্যানার থাকুক না কেন, হিন্দুরা চোখ বন্ধ করে কিন্তু বিজেপিকে ভোট দিবে, আর মুসলিমরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে। ফলে এবং তার সাথে বেনিফিশিয়ারি ভোটটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, যে সরাসরি যাদের উপভোক্তা করতে পেরেছেন তাদের ভোটটা পাবেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে যেই জিতুক না কেন খুব অল্প মার্জিনের জয় পরাজয়ের সম্ভাবনাই থাকতে পারে।